ওকে। আমরা যেটা বলতেছিলাম যে আমাদের কিভাবে তড়িৎদ্বার বিভব সৃষ্টি হয়। কিভাবে সৃষ্টি হয় বলতো বিভব? ওই যে দ্রবণ চাপ আর হচ্ছিল অভিস্রবণ চাপের পার্থক্যের কারণে। দ্রবণ চাপ আর অভিস্রবণ চাপের পার্থক্যের কারণে হচ্ছে আমাদের এই বিভবটা সৃষ্টি হচ্ছে। আচ্ছা, এবার আহ তিনটা ঘটনা ঘটবে, আমি তোদের বলে দিছিলাম একটু আগে যে দুইটা চাপের উপর, এই দ্রবণ চাপ আর অভিস্রবণ চাপ, এই দুইটা চাপের উপর ভিত্তি করে তিনটা অবস্থার সৃষ্টি হয়। তাহলে এটা আমরা একটু লিখি যে দ্রবণ চাপ ও অভিস্রবণ, আমাদের এইখানে কোষের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট কোনটুকু? একটা কোষের গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে অ্যানোড। কারণ অ্যানোডে যদি আমাদের জারণ না ঘটে তাহলে কিন্তু আমাদের আহ দ্রবণে বিদ্যুৎ প্রবাহই হবে না, কোষের ভেতরে বিদ্যুৎ প্রবাহই হবে না। দ্রবণ চাপ ও অভিস্রবণ চাপের উপর ভিত্তি করে, তিনটি অবস্থার সৃষ্টি হয়। তিনটি অবস্থার সৃষ্টি হয়। তিনটা অবস্থা কিরকম সৃষ্টি হবে? যেমন এক নাম্বার হচ্ছে সমান হইতে পারে দুইটা। হ্যাঁ, দুইটা সমান হলে কি ঘটবে? প্রথমে বলতো দেখি, দুইটা সমান হলে কি ঘটবে? ওই যে কোনো আয়ন আর আসবে, আয়ন সৃষ্টি হবে? দ্রবণ চাপ আর না। অভিস্রবণ চাপ সমান হলে আয়ন সৃষ্টি হবে? পার্থক্য থাকতে হবে, কম বেশি হবে। থাকতে হবে। তাহলে দ্রবণ চাপ আর অভিস্রবণ চাপ যদি সমান হয় তাহলে কোষে কোনো ধরনের বিদ্যুৎ প্রবাহিত হবে না। তাহলে এই ধরনের ঘটনা যদি হয় তাহলে কোষে কি হবে না? তড়িৎ প্রবাহ হবে না। কেন হবে না বলতো দেখি? কারণ কোনো তড়িৎদ্বার বিভবই সৃষ্টি হবে না। কারণ কোনো তড়িৎদ্বার বিভব সৃষ্টি হবে না। আচ্ছা, এক নাম্বার ঘটনা গেল। দুই নাম্বার ঘটনাতে আসি। যদি দ্রবণ চাপ বেশি হয় তাহলে কি হবে? আচ্ছা, দ্রবণ চাপ কোথায় সংঘটিত হয়? দ্রবণ চাপ কোন ক্ষেত্রে সংঘটিত হয়? কোন তড়িৎ দ্বারা সংঘটিত হয়? অ্যানোডে সংঘটিত হয়। আচ্ছা, একটু চিন্তা করে বলতো। আচ্ছা, আমি এখানে আবার আঁকাইতেছি, হ্যাঁ। তার মানে অ্যানোড কি একটা দ্বন্দ্ব না? এরকম একটা কি দ্বন্দ্ব না? এটাই তো আমাদের অ্যানোড, ধর বিবেচনা করে নিলাম এটা হচ্ছে আমাদের সেই অ্যানোড। আচ্ছা, অ্যানোড অ্যানোড কি একটা ধাতু তো নাকি? যেমন আমরা জিঙ্ক ধাতু নিয়ে বলছিলাম, অ্যানোড এটা একটা ধাতু। ধাতুর ভিতরে কি থাকে? ধাতু কি ক্যালাস গঠন করে না? ধাতুর ভিতরে কি ধরনের বন্ধন থাকে? ধাতব বন্ধন থাকে না? ধাতব বন্ধনের ভিতরে কি থাকে? এরকম আমাদের প্লাস চার্জ গুলা থাকে, এরকম আমাদের প্লাস চার্জ গুলা থাকে। এবং প্লাস চার্জের ভিতরে আমাদের কি থাকে? এই যেরকম ইলেকট্রন গুলা থাকে, তাই থাকে না? হ্যাঁ। আচ্ছা, কিন্তু আমরা যখন এটাকে ব্যাটারির সাহায্যে বা কোনো আরেকটা কোষের সাহায্যে যখন আমরা সংযুক্ত করি, তখন কি হইতেছে? এই প্লাস চার্জ গুলা কি আমাদের বের হয়ে এসে পড়তেছে না? প্লাস চার্জ গুলা কি দ্রবণে এসে পড়তেছে না? যেটা আমরা একটু আগে দেখছিলাম, এই যে দেখতো প্লাস চার্জ গুলা কি দ্রবণ থেকে আইসা পড়তেছে না? যেমন জিঙ্ক থেকে কি জিঙ্ক টু প্লাস আয়ন কি বের হয়ে আসতেছে না? আচ্ছা, তাহলে ওইখানে আমাদের কি থাকতেছে? যে ইলেকট্রন গুলা কি পড়ে থাকতেছে না? হ্যাঁ। এর জন্যই অ্যানোডটা কি হয়ে যাচ্ছে? ঋণাত্মক চার্জ বিশিষ্ট হয়ে যাচ্ছে। বুঝতে পারতেছিস? আমরা কি এটা শুরুর দিকে, একদম শুরুর কথা বলতেছিলাম না? এই যে দেখতো একদম শুরুর কথা আমরা শুরুই করছিলাম যখন তড়িৎ রসায়ন। দেখ, এই যে ঘটনাটা একদম শুরুর কথা না এটা? দেখতো যখন আমাদের কোষ থাকতেছে, অ্যানোডটা আমরা কি দেখছিলাম? নেগেটিভ বলছিলাম না? কিন্তু সেখানে আমরা একটু ট্রিক্স খাটায় নেগেটিভ বলছিলাম, তাই না? কিন্তু অ্যাকচুয়াল নেগেটিভটা কেন হইলো? এই কারণে হইলো, এই যে আজকের ক্লাসের এই ঘটনার কারণে। হ্যাঁ, এই যে এই ঘটনাটার কারণে বুঝতে পারলাম কেন অ্যানোড নেগেটিভ হইলো। হ্যাঁ। আচ্ছা, এবার ক্যাথোড মানে নেগেটিভ হইলো মানে কি? এখানে নেগেটিভ চার্জের পরিমাণটা আধিক্যতা বেশি, এর কারণে এটাকে আমরা ঋণাত্মক বিবেচনা করতেছি। আর ক্যাথোডের ঘটনাটা যদি আমরা একটু চিন্তা করি, অভিস্রবণ চাপের ঘটনা, আমরা যদি একটু ডান পাশে আরেকটা
এরকম করে চিত্র আঁকাই এবং এইভাবে দেখায়, ওইখানেও তো একটা দ্বন্দ্ব থাকবে। ওইখানেও তো আমাদের এরকম প্লাস 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 প্লাস, হ্যাঁ, ওইখানেও কিন্তু আমাদের কি থাকবে, ইলেকট্রন থাকবে না এইভাবে, ইলেকট্রন থাকবে না। ক্যাথোডেও তো আমাদের এরকম ঘটনা থাকবে, যেহেতু আমাদের একটা ক্যাথোডও তো একটা ধাতু। এটা যদি আমাদের ক্যাথোড হিসেবে ব্যবহৃত হয়, ক্যাথোড কি অধাতু দিয়ে তৈরি করব? ক্যাথোডও তো আমাদের ধাতু। আর ধাতু মানে কি, ধাতু মানে কি সেখানে কি ক্যালাস গঠন করবে না, ধাতব বন্ধন। আচ্ছা, ধাতব ক্যালাস থাকবে। এখন একটু বলতো দেখি ক্যাথোডে কি ঘটে, ক্যাথোডে কি এই যে যে প্লাস চার্জ গুলা, এই যে যে প্লাস চার্জ গুলা, এরা যায় কি করে এখানে, এই ইলেকট্রন গুলাকে কি জমা টেনে নিয়ে নেয় না, ইলেকট্রন গুলাকে কি টেনে নেয় না, টেনে নিয়ে কি এখানে কি এইভাবে কি জমা হইতেছে না, জমা হইতেছে না। তার মানে এবার দণ্ড থেকে ইলেকট্রনটাকে গ্রহণ করতেছে, এই ক্যাটায়ন গুলা গ্রহণ করে ফেলাইতেছে না। তাহলে ওই দণ্ডের ভিতরে ওই তড়িৎদ্বারে এখন কোন চার্জের উপস্থিতি বেশি? ধনাত্মক। ধনাত্মক। এর জন্য ক্যাথোড তখন ধনাত্মক হয়ে যাচ্ছিল। বুঝতে পারছি বিষয়টা? অ্যাকুরেট আনসারটা হচ্ছে এইটা। আচ্ছা, আচ্ছা, গেল ঘটনা গেল, বুঝলাম। এবার এই ঘটনাতে আসি যে দ্রবণ চাপ আর অভিস্রবণ চাপ যদি অভিস্রবণ চাপের চেয়ে বেশি হয় তাহলে কি ঘটবে, কি ঘটবে এক্ষেত্রে? এই যে প্রথম চিত্রটা এটা, এই ক্ষেত্রে এই যে এই ক্ষেত্রে দ্রবণ চাপ ইজ গ্রেটার দেন অভিস্রবণ চাপ। এক্ষেত্রে কি হচ্ছে, আয়ন গুলা কোথায় যাচ্ছে, দ্রবণে যাচ্ছে না। তাহলে আমরা এই ক্ষেত্রে লিখবো, আমরা একটু অন্য কালার দিয়ে লেখার চেষ্টা করি। আচ্ছা, কোন কালার দিয়ে লিখবো, সাদাটা দিয়ে লিখি, হ্যাঁ। এই ক্ষেত্রে কি হবে, ধাতব আয়ন গুলা কোন দিকে যাবে, চিত্রটা দেখে বলতো, ধাতব আয়ন কোন দিকে যাবে, ক্যাটায়ন কোন দিকে যাচ্ছে, দ্রবণের দিকে যাবে না। এবং অ্যানোড তড়িৎদ্বার কি কিরকম আধানগ্রস্ত হচ্ছে, ঋণাত্মক। এবং অ্যানোড তড়িৎদ্বার, এবং অ্যানোড তড়িৎদ্বার ঋণাত্মক চার্জ বিশিষ্ট হচ্ছে। আচ্ছা, এর ফলে কি হয়, অ্যানোডের চারপাশে কি একটা আধানের স্তর সৃষ্টি হবে না? আচ্ছা, বুঝিস ব্যাপারগুলো, বুঝিস। মনে কর দ্রবণ থেকে অনেক চার্জ, এই যে আমরা এখানে একটু দেখাই, এই যে তড়িৎদ্বার থেকে দ্রবণে অনেকগুলা প্লাস চার্জ আইসা পড়ছে, প্লাস চার্জ মনে করো অনেকগুলা রিলিজ হয়ে গেছে, চারপাশ দিয়ে ধর রিলিজ হয়ে গেছে। এই প্লাস চার্জ গুলা যতক্ষণ পর্যন্ত না আয়ন মুক্ত হবে ততক্ষণ পর্যন্ত কি নতুন প্লাস চার্জ কি তৈরি হবে? মনে কর যে তোরা রাস্তায় চলতে 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 এক জায়গায় জ্যাম এ আটকা পড়লি, বা কোচিং ছুটি দেওয়ার পরে অল্প রাস্তার মধ্যে অনেক স্টুডেন্ট বের হয়ে আসা শুরু করলো। যতক্ষণ পর্যন্ত ওই জায়গা থেকে স্টুডেন্ট না সরবে ততক্ষণ পর্যন্ত কি উপরের থেকে স্টুডেন্ট কি আসতে পারবে? না। আসতে পারবে না। তাহলে দ্রবণ চাপ বেশি হলেও কিন্তু একটা প্রবলেম আছে। কি প্রবলেম? আমরা বুঝতেছি যে দ্রবণ চাপ বেশি হলে কি তৈরি হয়, অ্যানোড থেকে ক্যাটায়ন গুলা দ্রবণে আসা শুরু করে। কিন্তু এই দ্রবণের ভেতরে অতিরিক্ত ক্যাটায়ন আসার কারণে কি আরেকটা বিপদ হয়, কি বিপদ হয়, তোর ওই যে তড়িৎদ্বার যে আছে ওই তড়িৎদ্বার আর নতুন করে প্লাস চার্জ সৃষ্টি করতে পারে না। আবার প্লাস চার্জ যদি সৃষ্টি না হয় তাহলে কি বিভব পার্থক্য তৈরি হবে? দ্রবণ চাপ যদি না। বেশি না হয় তাহলে কি বিভব পার্থক্য তৈরি হবে? তাহলে একটা সময় যায় কি হবে, কোষটাকে একটু একটু করে আস্তে আস্তে কি ঝিমায়া পড়বে না? আবারও বুঝার চেষ্টা কর, তোদের ওই কোচিং এর ঘটনা দিয়ে চিন্তা কর, কোচিং ছুটি দিল, পোলাপান বের হওয়া শুরু করলো, দরজার মুখের সামনে জটলা লেগে গেল, যতক্ষণ পর্যন্ত ওই জটলা ক্লিয়ার না হবে ততক্ষণ পর্যন্ত কি ভেতরের স্টুডেন্ট সব বের হইতে পারবে ইজিলি? আর ভেতরের স্টুডেন্ট যদি না বের হইতে পারে ইজিলি তাহলে তো আমাদের ওই বিভব পার্থক্য তৈরি হবে না। তাহলে এইখানে প্লাস চার্জ কি অধিক বাইরে যেতেছে না দ্রবণের ভিতরে? বুঝছস নাই কথাগুলো? দ্রবণ চাপ বিয়োগ অভিস্রবণ চাপ করলেই তো হচ্ছিল তড়িৎদ্বার বিভব হয় হ্যাঁ, না, তৈরি তাহলে তো হয়। দ্রবণ চাপ হইতে কিন্তু আমি হবে। বলতেছি যে একটা এরকম ঘটনা ঘটবে কিনা। আরে তোর কোচিং হ্যাঁ, ছুটি দিলে কি সারাদিনই কি তোরা বসে থাকস কোচিং এর সামনে, বেরোস না? বেরোর সময় কি জটলা লাগে না? হ্যাঁ। তো জটলা যখন লাগে তখন কি সাথে সাথে কি ক্লিয়ার হয়? না। তাহলে কিছুক্ষণ কি ওয়েট করতে হয়।
তাহলে ওই যখন ওয়েট করতেছিস তখন কি ওই আয়ন গুলা কি, বা তোরা তোরা তোদেরকে চিন্তা কর আয়ন হিসাবে, তাহলে তোরা যদি ঠিক মতো ওইখান থেকে না সরস তাহলে কি ভেতরের স্টুডেন্ট গুলা কি আবার বের হইতে পারবে? নতুন করে কি আর না। আয়ন তৈরি হবে? না। নতুন করে আর আয়ন তৈরি হবে না। নতুন করে যদি আয়ন তৈরি না হয় তাহলে কি বিভব পার্থক্য তৈরি হবে? না। বিভব পার্থক্য তৈরি না হলে কি কারেন্ট চলবে, মানে কোষের কি তড়িৎ প্রবাহ বজায় থাকবে? না। তাহলে এই যে যে বিভব, এটাকে বলা হয় তরল সংযোগ বিভব। এটাকে কি বলা হচ্ছে? তরল সংযোগ বিভব। কেন তরল সংযোগ বিভব বলা হচ্ছে? কারণ এটা কি তরলের সংযোগস্থলে তৈরি হচ্ছে না? দেখতো এটা কি তরলের সংযোগস্থলে তৈরি হচ্ছে না? এটা কি তরলের সংযোগস্থলে তৈরি হইতেছে না এই বিভবটা? হ্যাঁ। এই বিভবটা দূর করার জন্য আমাদের কি নিয়ে আসতে হবে এখানে? ও লবণ সেতু। লবণ সেতু। তাহলে কোন ক্ষেত্রে লবণ সেতুটা লাগতেছে অ্যাকচুয়ালি? এই দ্রবণ চাপ দ্রবণ যখন চাপ। অভিস্রবণের চাপে। হ্যাঁ, এইটা মাথায় রাখতে হবে, এটা আমি লিখে দিব এখন। এই বাকিরা কি বুঝছিস তোরা? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে ধাতব আয়ন দ্রবণের দিকে এবং অ্যানোড তড়িৎদ্বার ঋণাত্মক চার্জ বিশিষ্ট হয়। এর ফলে, এই ঘটনার ফলে অ্যানোডের চারদিকে, এই ঘটনার ফলে অ্যানোডের চারদিকে কি সৃষ্টি হয়? ক্যাটায়নের কি একটা স্তর সৃষ্টি হয় না, বা ধনাত্মক আধানের কি একটা স্তর সৃষ্টি হয় না? আমরা ক্যাটায়নের স্তরই লিখি। চারদিকে ক্যাটায়নের স্তর সৃষ্টি হয়। তখন ধাতব পাত থেকে অতিরিক্ত ধাতব আয়ন, তখন ধাতব পাত থেকে অতিরিক্ত ধাতব আয়ন কোথায় আসতে পারে না? দ্রবণে আসতে পারে না। আর দ্রবণে যদি না আসতে পারে তাহলে কি কোষের তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যাবে না? ফলে হ্যাঁ। কোষের তড়িৎ প্রবাহ কি হয়ে যাবে? বন্ধ হয়ে যায়। এই অবস্থায় লবণ সেতু ব্যবহার করলে, এমতাবস্থায় লবণ সেতু ব্যবহার করলে, এমতাবস্থায় লবণ সেতু ব্যবহার করলে এই যে যে আয়নের যে একটা ভারসাম্য নষ্ট হয়েছে, এখানে কি আয়নের ভারসাম্য নষ্ট হয়েছে না? প্লাস চার্জ তৈরি হয়ে গেছে অনেক, কিন্তু এগুলো তো আমাদের মুভ হচ্ছে না, রিমুভ হচ্ছে না। এই আয়নের ভারসাম্য রিমুভ করার জন্যই আমাদের লবণ সেতু ব্যবহার করা হয়, বা ভারসাম্য রক্ষা করার জন্য। এমন অবস্থায় লবণ সেতু ব্যবহার করলে আয়নের কি সৃষ্টি হয়? আয়নের ভারসাম্য সৃষ্টি হয়। ঠিক আছে, বুঝতে পারছিস? এবং কোষের তড়িৎ প্রবাহ বজায় রাখা হয়, এবং কোষের তড়িৎ প্রবাহ বজায় থাকে। বুঝলাম আজকে বিষয়টা? নইলে হাজারি স্যারের বইটা পড়িস, বুঝতে পারবি। আমি চিত্র আকারে দেওয়ার চেষ্টা করছি আর কি। ক্লিয়ার? এখানে কি ক্লিয়ার বেশ বিষয়টা? আর এই যে যে হ্যাঁ। পরে যে আরেকটা চিত্র আমরা আঁকায় রাখছিলাম, এইখানে আসলে কোন চাপ বেশি হয়েছিল? অভিস্রবণ চাপ কি দ্রবণ চাপের চেয়ে বেশি না এখানে? নইলে তো আয়নগুলো আমার যাবে না। আয়নগুলো আমার ওই পাত্রে, মানে ওই পাত্রে বলতে ক্যাথোড তড়িৎদ্বারে, এটা কি আমাদের এর পরেরটা কি ক্যাথোড তড়িৎদ্বার না? এই ক্যাথোড তড়িৎদ্বারে কি হবে? ক্যাথোড তড়িৎদ্বারে আমার কিন্তু ক্যাটায়ন গুলা, ওই যে আমাদের এইখানে যে তারের মধ্য দিয়ে যে আমাদের যে, তারের মধ্য দিয়ে যে আমাদের ওই ইলেকট্রন গুলা যে এই পাশে আসলো, ওই ইলেকট্রন গুলার আবার কে রিসিভ করবে? ওই পাত্রের মধ্যে যে ক্যাটায়ন গুলো আছে তারা রিসিভ করবে। এখন ওইখানে যদি ক্যাটায়ন গুলা চলে যায় তাহলে ওই পাত্রে তাহলে কোন আয়নের উপস্থিতি বেড়ে যাবে বলতো? পাত্রে কি অ্যানায়নের উপস্থিতি বেড়ে যাবে না? তখন ওই অ্যানায়নের উপস্থিতির ভারসাম্য রক্ষা করার জন্য লবণ সেতু ওইখানে আবার ধনাত্মক আয়ন প্রডিউস করে। বুঝতে পারলাম? কারণ ধনাত্মক আয়ন যদি না থাকে, এই যে আবার বুঝিস ভালো মতো, আমার কারেন্ট কোন দিক থেকে আসতেছে? কারেন্টটা কোন দিক থেকে অ্যানোড আসতেছে? থেকে। কারেন্ট কি এই পাশ থেকে আসতেছে না? অ্যানোড থেকে আসতেছে না? ইলেকট্রন গুলা কি এই পাশ থেকে আসতেছে না? এখন এই ইলেকট্রন গুলারে রিসিভ করতেছে ক্যাডা? এই পাশের ক্যাটায়ন গুলা, ক্যাথোড অংশের ক্যাটায়ন গুলা।
তাহলে এই ক্যাটায়ন গুলো যদি রিসিভ করে তাহলে তো এখানে থেকে তো ক্যাটায়ন তো কমে যাবে। তাহলে ক্যাটায়ন যদি কমে যায় তাহলে কি আর ইলেকট্রন আসলেও কি লাভ আছে? ক্যাটায়ন কি কেউ রিসিভ করতে পারবে? সরি, ইলেকট্রন কি কেউ না, রিসিভ করতে পারবে? এই যে ইলেকট্রন গুলো এসে না। কি এইখানে, এইখানে এসে কি, এইখানে এসে কি গ্যাঞ্জাম বাজাবে না? এখানে এসে জড়ো হইতে থাকবে না ইলেকট্রন গুলা? তখন ওই ইলেকট্রন গুলাকে কে রিসিভ করবে? ওই যে লবণ সেতু তখন আবার দেখ আয়নের ভারসাম্য রক্ষা করতেছে। তখন লবণ কি, লবণ সেতু থেকে কি আসবে? লবণ সেতু থেকে ধনাত্মক আয়ন আসবে। তাহলে এই পাশে লবণ সেতু থেকে কি আয়ন আসতো? ঋণাত্মক আয়ন আসতো, কারণ ওইখানে ওই যে ক্যাটায়নের আয়নের আধিক্যতা বেড়ে যেতেছে। আর এইখানে আমাদের ক্যাটায়নের ঘাটতি সৃষ্টি হইতেছে ডান পাশে। তখন লবণ সেতু কি করবে? ওই ক্যাটায়নের ঘাটতিটা দূর করে দিবে। এর জন্যই বলা হইতেছে লবণ সেতু আসলে কি করে, আয়নের ভারসাম্য রক্ষা করে। বুঝাইতে পারছি বিষয়টা? তাহলে আমরা 3 নাম্বার ঘটনাতে আসি। এই তোরা কি বুঝছিস 3 নাম্বার ঘটনা? হ্যাঁ। তাহলে 3 নাম্বার ঘটনাতে কি লিখবো আমরা? অভিস্রবণ চাপ গ্রেটার দেন দ্রবণ চাপ, এই ক্ষেত্রে কি ঘটে এটা আমরা লিখবো। তাহলে এই ক্ষেত্রে আমরা এটা অন্য কালার দিয়ে লিখি। এই ক্ষেত্রে দ্রবণ থেকে আয়নগুলো, দ্রবণ থেকে আয়নগুলো কোন দিকে যাবে? ধনাত্মক আয়নগুলো। এক্ষেত্রে দ্রবণ থেকে ক্যাটায়নগুলো লিখি, ক্যাটায়নগুলো কোন দিকে যাবে? ক্যাথোডে যাওয়া শুরু করে। এবং কি হয়? এবং ক্যাথোড থেকে কি গ্রহণ করে? ইলেকট্রন গ্রহণ করে ধাতব পরমাণু হিসেবে সঞ্চিত হয়। ধাতব পরমাণু হিসাবে কি হয়? সঞ্চিত হয়। এবং এবং দ্রবণের উম, এবং দ্রবণের সংযোগস্থলে, এবং দ্রবণের সংযোগস্থলে বিভব সৃষ্টি হয় বা বিভব পার্থক্যের সৃষ্টি হয়। সৃষ্টি হয় এবং তড়িৎ প্রবাহ বজায় থাকে, বা এর ফলে তড়িৎ প্রবাহ বজায় থাকে। ঠিক আছে, বুঝতে পারছি বিষয়টা? এর ফলে তড়িৎ প্রবাহ বজায় থাকে। ওকে, ক্লিয়ার? 2 নাম্বার ঘটনাটা হ্যাঁ, ইম্পর্টেন্ট বেশি। আচ্ছা, এইটুকুর মধ্যে কোনো সমস্যা আছে কিনা বল? তাহলে আমরা এরপরে লবণ সেতুতে যেতে পারবো। আচ্ছা, এখানে যে আম, একটা বিভব, মানে ভেতরের অভ্যন্তরীণ কিন্তু একটা বিভব তৈরি হইতেছে। প্রথমত কিন্তু অ্যানোড তড়িৎদ্বার ক্যাথোড তড়িৎদ্বারে বিভব তৈরি হয়। এছাড়াও ভেতরের বিভবটা কি, এটা কি তরল সংযোগ বিভব বলা হয় না? তরলের সংযোগস্থলে, হ্যাঁ। তরলের সংযোগস্থলে বিভবটা কখন তৈরি হয়? যখন আয়নের আধিক্যতা ব্যালেন্সড থাকে না, ডিসব্যালেন্স হয়ে যায়, তখন আমাদের তরল সংযোগ বিভব তৈরি হয়। তখন এই তরল সংযোগ বিভবটা দূর করার জন্য লবণ সেতু ব্যবহার করা হয়। এগুলাও কিন্তু আসতে পারে পরীক্ষায়। আচ্ছা, এবার আয় হচ্ছে লবণ সেতু। আচ্ছা, এই পর্যন্ত কারো প্রবলেম আছে এই থিওরিটিক্যাল এই কনসেপ্টটাতে? জাস্ট এই মূল কথাগুলো মনে রাখিস, যে দ্রবণ চাপ কোথায় হয়, অভিস্রবণ চাপ কোথায় হয়, দ্রবণ চাপ ও অভিস্রবণ চাপের পার্থক্যের কারণে কি কি সৃষ্টি হয়, আর কখন আমাদের লবণ সেতুর ভূমিকাটা, মানে মূল ভূমিকাটা হচ্ছে কখন আমাদের প্রয়োজন। ওকে, এরপর রিডিং করলেই হয়ে যাবে। এখন আয় হচ্ছে আমাদের লবণ সেতু। দুনিয়াতে লবণ সেতু আয়নিক যৌগ হিসেবেই প্রতিষ্ঠিত, যে সকল আয়নিক যৌগই লবণ সেতু হিসেবে ব্যবহৃত হতে পারবে না, একটা কথা। আয়নিক যৌগ থাকলেও সকল আয়নিক যৌগ কিন্তু লবণ সেতু হিসেবে ব্যবহার হতে পারবে না। এটা কিন্তু মেডিকেলে অনেকবার কোশ্চেন আসছে যে নিচের কোনটি লবণ সেতু হিসেবে ব্যবহৃত হয়। হাজারির বইতেও দেখবি, হাজারি স্যারের বইতেও দেখবি যে সুন্দর মতো কিন্তু দেওয়া আছে যে কোনগুলো লবণ সেতু, একদম উল্লেখ করে দেওয়া আছে যে এই আয়নগুলো যখন থাকবে বা এই দ্রবণগুলো যখন থাকবে তখন আমাদের এটা লবণ সেতু থাকবে। এখন লবণ সেতু আমাদের কি, এই যেরকম ইউ আকৃতির একটা কি কাঁচ নল থাকতো না?
তোরা বইয়ের ভিতরে চিত্রগুলো দেখছিস বা আমরা ওইটা বিভিন্ন সময় আঁকাইছি, এরকম একটা ইউ আকৃতির কাঁচনল থাকতো। এখন ইউ আকৃতির কাঁচনলের ভিতরে আমাদের কিন্তু এরকম দ্রবণগুলা কিন্তু থাকবে। এখন এই দ্রবণের ঘনমাত্রা হইতে হবে 0.1 মোলার, প্রথম শর্ত টান। কতটুকু হইতে হবে? 0.1 মোলার বিশিষ্ট আয়নিক যৌগ হইতে হবে। তাহলে এটা হচ্ছে লবণ সেতুর প্রথম শর্ত, 0.1 মোলার ঘনমাত্রার কি যৌগ হইতে হবে? আয়নিক যৌগ। এখন আয়নিক যৌগ হিসেবে কারা কারা থাকবে সেটা একটু লিখে দিই, কারণ এটা এমসিকিউতে বেশিরভাগ আসবে। প্রথমত পটাশিয়াম ক্লোরাইড, তারপর হচ্ছে পটাশিয়াম নাইট্রেট, আর হচ্ছে আমাদের অ্যামোনিয়াম নাইট্রেট, পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম নাইট্রেট, আর হচ্ছে সোডিয়াম সালফেট। ঠিক আছে, বুঝতে পারছিস? এগুলা কিন্তু আমাদের এমসিকিউ। আচ্ছা, এদের মধ্যে সবচেয়ে ভালো লবণ সেতু কোনটা? ভালো হবে নাইট্রেট যুক্ত যৌগ, নাইট্রেট আয়ন যুক্ত যৌগ। এদের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট কোনটা? নাইট্রেট আয়ন। এখন নাইট্রেট আয়ন আছে তো আমাদের দুইটা, একটা হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেট আর একটা হচ্ছে কি পটাশিয়াম নাইট্রেট। এই দুইটার ভিতরে কোনটা উৎকৃষ্ট হবে একটু বলতো দেখি। এটা কিন্তু পরীক্ষায় আসছে, কোশ্চেনের জন্য এইভাবে লিখে দেওয়া। উৎকৃষ্ট কোনটা? নাইট্রেট যুক্ত। এখন নাইট্রেট তো আছে আমাদের দুইটা, পটাশিয়াম নাইট্রেট আছে আর একটা অ্যামোনিয়াম নাইট্রেট আছে। কোন নাইট্রেটটা ভালো হবে একটু চিন্তা করে বলতো দেখি। অ্যামোনিয়াম নাইট্রেটটা কি ভালো হবে না পটাশিয়াম নাইট্রেটটা ভালো হবে? অ্যামোনিয়াম নাইট্রেট কি ভালো? হুম, অ্যামোনিয়াম নাইট্রেট ভালো হবে না। কেন জানোস? কারণ অ্যামোনিয়ামটা কি দুর্বল ক্ষার থেকে আসতেছে না? অ্যামোনিয়াম কি দুর্বল ক্ষার থেকে আসতেছে না? তাহলে হ্যাঁ, নাইট্রেট বুঝতে পারছি। প্রথম কথা হচ্ছে উৎকৃষ্ট নাইট্রেট জাতীয় যৌগ, তবে এদের মধ্যে ভালো কোনটা হবে? পটাশিয়াম নাইট্রেট। আমরা নিচে লিখে দিই, নিচে লিখে দিই। উৎকৃষ্ট হিসেবে, আহা মুইসা যায় কেন? আচ্ছা, সবই মুছে দিতেছে, আমরা উৎকৃষ্ট একদম ফিক্সড করে দিলাম। উৎকৃষ্ট কোনটা হবে? পটাশিয়াম নাইট্রেট। পরীক্ষায় আসা কোশ্চেন এটা। বা যে কোনো নাইট্রেট জাতীয় যৌগ দিলেও হবে। ঠিক আছে, যে কোনো নাইট্রেট দিলেও কিন্তু যদি একাধিক নাইট্রেট থাকে সেক্ষেত্রে পটাশিয়াম নাইট্রেট দাগাবি। বুঝাইতে পারছি বিষয়টা? তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে নিচের কোনটি লবণ সেতু, তাহলে এই চারটা অপশন যদি থাকে তাহলে হবে লবণ সেতু। আরেকটা জিনিস বলে দিই, সতর্কতা, অ্যামোনিয়াম ক্লোরাইড কিন্তু লবণ সেতু হিসেবে ব্যবহার হবে না। সতর্কতা, অ্যামোনিয়াম ক্লোরাইড লবণ সেতুতে ব্যবহৃত হবে না। তোদের হাজারিতে একটা কোশ্চেন আছে, দেখে নিবি, এমসিকিউ। অ্যামোনিয়াম ক্লোরাইড লবণ সেতুতে ব্যবহৃত হবে না, দেখবি যে তিনটা অপশনের ভিতরে অ্যামোনিয়াম ক্লোরাইড আছে। তাহলে ওই তিনটা অপশনই কি হবে? বাদ পড়ে যাবে না? বুঝতে পারছি বিষয়টা? তাহলে একটা জিনিসই মনে রাখবি, অ্যামোনিয়াম ক্লোরাইড কিন্তু লবণ সেতু হিসেবে ব্যবহার হতে পারবে না। দেখ, প্রথমত আয়নিক যৌগ কিন্তু অ্যামোনিয়াম ক্লোরাইড। তো এটা কেন হবে না? এইটা আসলে ওই যে বিজ্ঞানী গ্যালভানিক কোষ যখন আমাদের হয়েছিল, গ্যালভানিক সেল বা ড্যানিয়েল কোষ, তখনই কিন্তু এই লবণ সেতু যেগুলো ইউজ করা হয়েছিল সেগুলাই কিন্তু আমাদের নিতে হবে। ঠিক আছে, আর এগুলাতে উপরের যে চারটা আয়ন যে আছে, এই আয়নের গতি বেগ অনেক বেশি থাকে, যার কারণে এইগুলো হচ্ছে লবণ সেতু হিসেবে ব্যবহৃত হয়। ওকে, ক্লিয়ার এ পর্যন্ত? আচ্ছা, এবার ক নাম্বারে কোশ্চেন আসে লবণ সেতু বলতে কি বুঝো, তখন তোরা কি লিখবি? লবণ সেতু বলতে কি বুঝো? তাহলে লবণ সেতু কি করতেছে? সেতু, সেতু হিসেবে কাজ করতেছে না? লবণ সেতু যেহেতু সেতু হিসেবে কাজ, তাহলে এটা কি পরোক্ষ সংযোগ দিয়ে রাখতে হচ্ছে না? পরোক্ষ সংযোগ, এটা একটা অর্ধকোষ, এই পাশে একটা অর্ধকোষ, তাহলে দুইটা অর্ধকোষের ভিতরে কি সংযোগ স্থাপন করলো? পরোক্ষ সংযোগ স্থাপন করলো। এই পরোক্ষ সংযোগ স্থাপন করার জন্য তুই কি নিছস? ইউ আকৃতির কি কাঁচনল নিছস না একটা? দেখতো, ইউ আকৃতির কি একটা কাঁচনল নিছস না? এই ইউ আকৃতির কাঁচনলের ভিতরে আবার তুই কি করছস? 0.1 মোলার কি ঘনমাত্রার কি দ্রবণ নিছস। এই কম্বিনেশনকে একত্রে কি বলা হয়? লবণ সেতু বলা হয়। তাহলে আমরা যদি সংজ্ঞা লিখি লবণ সেতু, তাহলে চিত্র থেকে কিন্তু আমরা ব্যাপারটা একটু লিখতে পারবো। দুইটা অর্ধকোষের মধ্যে, দেখ, যদি চিত্র দেখে দেখে না লিখতে পারো তাহলে কিন্তু এটা প্যারা খাওয়া যাবে লিখতে।
আমরা কিন্তু এই অধ্যায়ে অনেকগুলা ক নাম্বার সংজ্ঞা শিখছি, যেটা কিন্তু আমাদের যে সূত্র থেকে নিয়ে আসছি, এখানে যে লবণ সেতুর ঘটনাটা চিত্র থেকে নিয়ে আসবো। দুইটা অর্ধকোষের ভিতরে কি রকম সংযোগ স্থাপন করবে? আচ্ছা, প্রত্যক্ষ আর পরোক্ষ সংযোগ পার্থক্যটা কি বলতো দেখি। এইখান থেকে যদি যদি তুই লবণ সেতুর ইউ আকৃতির কাঁচনলটা যদি তুইলা নেস, তাহলে কি আর ওই দুইটা দ্রবণের ভিতরে কি আর সরাসরি কি কোনো সংযোগ থাকবে? জাস্ট তার ছাড়া। হ্যালো? আরেকবার একটু বলো। বলতেছি যে দুইটা দ্রবণের ভেতরে কাঁচ নল যদি আমি তুইলা নিই, তাহলে ওই দুইটা দ্রবণের ভিতরে কি দ্রবণের ভিতরে সরাসরি কোনো সংযোগ থাকবে? তার দিয়ে কি দ্রবণের সাথে না। সংযোগ হয়? তারের ভিতর দিয়ে শুধু ইলেকট্রন প্রবাহ হইতে পারে। আয়নের প্রবাহ কি তারের মধ্য দিয়ে হবে? না। তাহলে তারের ভিতর দিয়ে শুধু ইলেকট্রন যাবে, তাহলে তো দুইটা দ্রবণের ভিতরে তো সংযোগ স্থাপন হয় না, সরাসরি সংযোগ স্থাপন করা যায় না। তাহলে সরাসরি যেহেতু যায় না, তাহলে আমাদের পরোক্ষ সংযোগ নিতে হবে। পরোক্ষ সংযোগ কে দিতেছে? ইউ আকৃতির কাঁচ নল দিতেছে না? তো এর জন্য বলা হচ্ছে পরোক্ষ সংযোগ। তাহলে লবণ সেতু পরোক্ষভাবে কাজ করে। তাহলে দুইটি অর্ধকোষের মধ্যে পরোক্ষভাবে দুইটা অর্ধকোষের মধ্যে পরোক্ষভাবে সংযোগ স্থাপনের জন্য কয়েকটা উদাহরণ দিয়ে দিবি। অ্যামোনিয়াম নাইট্রেট, তারপরে পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম নাইট্রেট দ্রবণের বা পটাশিয়াম নাইট্রেট এর 0.1 মোলার দ্রবণপূর্ণ একটি ইউ আকৃতির কি নল? বাঁকানো কাঁচ নল। বাঁকানো কাঁচ নলকে কি সেতু বলে? লবণ সেতু বলে। দেখ সংজ্ঞাটা বুঝছিস কিনা, তাড়াতাড়ি বল। দেখ আমরা চিত্র থেকে ব্যাপারটা লিখতে পারি কিনা। দুইটা অর্ধকোষের মধ্যে পরোক্ষভাবে সংযোগ স্থাপনের জন্য পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম নাইট্রেট বা অ্যামোনিয়াম নাইট্রেট এদের 0.1 মোলার দ্রবণপূর্ণ একটি ইউ আকৃতির বাঁকানো কাঁচ নলকেই লবণ সেতু বলে। আচ্ছা, তাহলে লবণ সেতুর বৈশিষ্ট্য কি কি বল, এটাও খ নাম্বারে আসে। এক নম্বর বৈশিষ্ট্য কি হইতে পারে? 0.1 মোলার দ্রবণ না, পূর্ণ। এটা বৈশিষ্ট্য হবে? হবে না, ওর তাহলে কাজ ইউ কি? আকৃতির না কাঁচনল। না না, ওর কাজ কি? বৈশিষ্ট্য হচ্ছে ও কি কি করে। ও, যেমন ওই যে আমি যদি, আয়নের হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বৈশিষ্ট্য বলতে ওর ওর কাজ কাজ বাজ বোঝানো হবে। আর তুই যেটা বলতেছিস ওটা হচ্ছে গঠন। গঠন তো তো আর জিজ্ঞেস করা হয় নাই। আচ্ছা, বুঝছি। তাহলে কি করে? ক্যাটায়ন আয়নের গতিবেগ সমান রাখে বা আয়নের ভারসাম্য বজায় রাখে, তাই তো? তাহলে আমরা হ্যাঁ। বলতে পারি ক্যাটায়ন আয়নের ভারসাম্য বজায় রাখে। ক্যাটায়ন অ্যানায়নের ভারসাম্য, ক্যাটায়ন অ্যানায়নের ভারসাম্য বজায় রাখে। আর কি করে? তড়িৎ প্রবাহ কি আহ বজায় রাখে না সর্বক্ষণিক? তড়িৎ প্রবাহ কি বজায় রাখে না হ্যাঁ। সার্বক্ষণিক? তড়িৎ প্রবাহ বজায় রাখে। আর কি করে? তরল সংযোগ বিভব দূর করে না? হ্যাঁ। তরল সংযোগ বিভব দূর করে। আর কি করে? তড়িৎ নিরপেক্ষতা বজায় রাখে না? তড়িৎ নিরপেক্ষতা বজায় রাখে।
আচ্ছা লিখি সেই চারটা। ঠিক আছে। আচ্ছা এবার যদি তোকে প্রশ্ন করা হয় যে লবণ সেতু কিভাবে প্রস্তুত করা হয়, কিভাবে প্রস্তুত করা হয়, কিভাবে প্রস্তুত করবি দেখ তো লবণ সেতু। এই যে যে মাথার ভিতরে যে জিনিসগুলো দেখতেছস না, এই যে এখানে আমি নীল কালার দিয়ে দেখাইতেছি, এগুলো আসলে কি দিয়ে তৈরি? এখানে এগুলো কি দিয়ে তৈরি? এই নীল কালার গুলাকে কি বলা হচ্ছে, বলতে পারবি কেউ? জিলেটিন, জিলেটিন। কারণ উল্টা করে যদি রাখো তাহলে তো ওটা পড়ে যাবে। জিলেটিন বা আগার আগার, বা আগার আগার, জিলেটিন বা আগার আগার দ্রবণ, এটা একটা শৈবাল দিয়ে তৈরি করা হয়। আগার আগার দ্রবণ। ঠিক আছে, তুলার মতো কিছুটা, একটা তুলা বা সুজির মতো। হ্যাঁ, এটার ভিতর দিয়ে আবার আয়ন গুলা যাতায়াত করতে পারে। ঠিক আছে, বুঝতে পারছিস? তাহলে এবার বল একটা লবণ সেতু কিভাবে প্রস্তুত করা যাবে। কেউই বলতে পারতেছিস না তোরা? এরপর আর আজকে আর ক্লাস নিব না, এতটুকুই আজকে সমাপ্ত থাকবে। আয় মাইশা বল লবণ সেতু কিভাবে প্রস্তুত করবি। ওটাতে স্থাপনের জন্য তো NH4 NO3 বা এটা বলতে KCl। হবে না, ইউ আকৃতির কাঁচ নলের ভেতরে তো নিতে হবে নাকি? হ্যাঁ, বলে নে আগে, ইউ আকৃতির কাঁচ নলে। ওই ইউ আকৃতির কাঁচনলের ভেতরে NH4 NO3 তারপর KCl এই দ্রবণগুলো নিতে হবে, আর দুই পাশের কতটুকু মুখ হচ্ছে ঘনমাত্রাটা ফিক্সড করে দিতে হবে তো, ইউ আকৃতির কাঁচ নলে। 0.1 মোল। হ্যাঁ, 1 মোলার, মোল না। পটাশিয়াম হ্যাঁ, 1 মোলার। কার্বনেট, পটাশিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম নাইট্রেট এর কতটুকু? 0.1 মোলার দ্রবণ ওয়ান। নাকি? দ্রবণ নিয়ে কি করতে হবে? দুই পাশের মুখ তুলা দুইটা দিতে হবে না, হচ্ছে জিল। সামান্য পরিমাণে জিলেটিন দিতে হবে। হ্যাঁ, দ্রবণ ওই মুখ নিয়ে দুইটা আর কি বন্ধ করতে হবে, হ্যাঁ। জিলাটিন হ্যাঁ, বন্ধ জিলেটিন করে দিয়ে রাখতে করতে হবে। হবে। তাহলে দ্রবণ নিয়ে হ্যাঁ। সামান্য জিলেটিন মিশ্রিত করে কি করতে হবে এরপরে? দুইটা অর্ধকোষের ভেতরে কি সংযোগ স্থাপন করতে হবে না? হ্যাঁ। দুইটি অর্ধকোষের মধ্যে কিরকম সংযোগ স্থাপন করবে? পরোক্ষ সংযোগ। দুইটি অর্ধকোষের মধ্যে পরোক্ষ সংযোগ স্থাপন করে, কি সেতু তৈরি করা যাবে? লবণ সেতু, লবণ সেতু তৈরি করা যায়। ক্লিয়ার? লবণ সেতুর ঘটনা। হ্যাঁ। আচ্ছা, আমাদের 5 মিনিট সময় আছে, এই 5 মিনিটের ভিতরে আমরা নার্নস্ট ইকুয়েশনে যাব না আজকে। আমরা আরেকটা ছোট টপিকস কথা বলি। আমরা ধাতুর ক্ষয় একটা কনসেপ্ট আছে, এই ধাতুর ক্ষয় নিয়ে একটু কথা বলবো। ধাতুর ক্ষয় ব্যাপারটা কি? করোশন বলা হয়। তাহলে ধাতুর ক্ষয় ব্যাপারটা কি? কোরোসান। এটা ক নাম্বারে প্রশ্ন আসে? করোসান বা ধাতুর ক্ষয়, এটা কাকে বলে? আচ্ছা, করোসান কখন হবে? একটা ধাতু কখন ক্ষয় হবে? মরিচা পড়লে ক্ষয় হয় না? জারণ হ্যাঁ। বিজারণ বিক্রিয়া কিন্তু। তাহলে ধাতুর ক্ষয় একটা কি বিক্রিয়া? ধাতুর ক্ষয় হচ্ছে একটা জারণ বিজারণ বিক্রিয়া। এটা একটু মাথায় রাখবি, যে ধাতুর ক্ষয় একটা জারণ বিজারণ বিক্রিয়া। যেমন লোহার উপর মরিচা পড়া, যেমন লোহার উপর মরিচা। আচ্ছা, মরিচার সংকেত কি? মরিচার সংকেত কি? মরিচার সংকেতকে বাংলায় বলা হয় সোদক ফেরিক অক্সাইড। মানে পানি থাকবে ওইখানে, হ্যাঁ। সোদক ফেরিক অক্সাইড। তাহলে ফেরিক অক্সাইডের সংকেত কি? Fe2O3। আর ওইখানে 3 মোল পানি যদি থাকে বা N মোল যদি পানি থাকে তখন সেটাকে বলা হয়
মরিচা। বুঝতে পারলাম ব্যাপারটা। মরিচা। তাহলে মরিচা যদি কাকে বলে, এটা যদি কোশ্চেন করে যে মরিচা বলতে কি বোঝায়, তাহলে তুই বলবি সোডিয়াম ফেরিক অক্সাইড কে বলা হয়? মরিচা। আচ্ছা, এখন এইটা ক নাম্বারে আসে যে করোসান বা ধাতুর ক্ষয় বলতে তুমি কি বুঝো, বা করোসান কাকে বলে? তাহলে এটা কি পানির উপস্থিতি ছাড়া হবে? মরিচা কি পানির উপস্থিতিতে হয় না? আর এটা কি ধাতুর উপর পড়ে না? তাহলে আমরা যদি সংজ্ঞা দেই তাহলে এইভাবে দিতে পারি না, পানির উপস্থিতিতে অবশ্যই জারণ বিজারণের সময় অক্সিজেন লাগবে। পানির উপস্থিতিতে ধাতু পরিবেশের পরিবেশের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, পরিবেশের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি হয়? ক্ষয়প্রাপ্ত হয়। সাথে বিক্রিয়া করে ক্ষয় প্রাপ্ত হওয়ার প্রক্রিয়াকেই ধাতু ক্ষয় বা করোসান বলে। ধাতু ক্ষয় বা করোসান বলে। এখন করোসান আসলে অনেকে বুঝে না, এই করোসান মানেই হচ্ছে ধাতু ক্ষয়। ক্লিয়ার সংজ্ঞাটা? তাহলে পানির উপস্থিতিতে ধাতু যখন পরিবেশের সাথে বিক্রিয়া করে ক্ষয়প্রাপ্ত হবে, এই প্রক্রিয়াকে কি বলা হবে? কোরোসান বলে। এখন কোরোসান কিন্তু একটা জারণ বিজারণ বিক্রিয়া, যেমন পানি, লোহার উপর যে মরিচা পড়ে, এটাও কিন্তু একটা কোরোসান বিক্রিয়া। ওকে। এখন এই মরিচা পড়ার কারণটা কি হতে পারে? দুনিয়ার ব্যাগ ধাতুর উপরই কি মরিচা পড়ে? না, সক্রিয় ধাতুগুলোর উপর মরিচা পড়ে। বা ভেজাল থাকলে মরিচা হয়। যেমন টিনের ভেতরে দেওয়া না, যে কিছু কিছু টিনের অংশে জং ধরছে আর কিছু কিছু অংশে জং ধরে নাই। তাহলে যে অংশগুলোতে জং ধরছে ওই অংশগুলোতে কি আছে? ভেজাল আছে। ওই অংশগুলোতে কি আছে? ভেজাল আছে। তো এটাই আসলে বলা হতেছে যে একটা ধাতু কখন মরিচা পড়বে, তা মরিচা পড়ার কারণগুলা কি। তাহলে আমরা যদি বলি যে মরিচা পড়ার কারণ, তাহলে কি কি কারণ হতে পারে মরিচা পড়ার? এক নাম্বার কারণ কি হতে পারে? ধাতুর সক্রিয়তার কারণে হইতে পারে। আচ্ছা, স্বর্ণের উপরে কি কখনো মরিচা পড়বে? স্বর্ণ কি সক্রিয় ধাতু? একটা জিনিস বলে দেই, এই যে লিকে কানা যে আছে না, এই যে ছন্দটা আছে না, এই ছন্দের হাইড্রোজেন নিচে যারা আছে তাদের উপরে কিন্তু মরিচা পড়বে না। লিকে কানা ম্যাকগাইভারের জন্য ফিরে সোনা পাবে হায়, কপার কোথাকার হাজি আজ পিটাবে আমায় ফেলে। এই যে দেখ, এই হচ্ছে গোল্ড, স্বর্ণের উপর মরিচা পড়বে না, প্লাটিনামের উপর মরিচা পড়বে না, সিলভার উপর মরিচা পড়বে না। এর জন্য দেখবি কি গোল্ড প্লেটিং করা হয় অনেক কিছুর উপরে, যেটাকে বলা হয় ইলেকট্রোপ্লেটিং। স্বর্ণপাত দিয়ে স্বর্ণের একটা প্রলেপ দেওয়া হয়, বা সিলভারাইজিং করা হয়। সিলভারাইজিং করা মানে কি? সিলভার ধাতুর প্রলেপ দেওয়া হয়, বা গ্যালভানাইজিং করা হয়। গ্যালভানাইজিং করলে ওইখানে জিঙ্ক ধাতুর প্রলেপ দেওয়া হয়, বা এখানে মার্কারি ধাতুর প্রলেপ দেওয়া হয়, বা তামার প্রলেপ দেওয়া হয়। আছে না অনেক কিছুর উপরে তামার প্রলেপ থাকে। তামাও কিন্তু আমাদের খুব একটা জং ধরে না। এর জন্য দেখবি যে তারগুলো আমাদের তামার তার হয় বেশিরভাগ। কিন্তু যদি জং ধরে তার মানে নিশ্চিত ভাবে এখানে কি আছে? ভেজালের উপস্থিতি। তাহলে এটার জন্য আমাদের মরিচা পড়বে।